অপ্রচলিত পত্রিকার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আসামের ডিটেনশন ক্যাম্পের বিরুদ্ধে অ্যাক্টিভ এবং নাগরিকত্ব সংকট নিয়ে আন্দোলন করা অন্যতম কর্মী, যিনি এখনও পর্যন্ত আসামের পর আজকে বাংলা এবং অন্যান্য জায়গার গণ আন্দোলনের ক্ষেত্রেও নিজের ভূমিকা রেখে চলেছেন। ডিটেনশন ক্যাম্পগুলো তিনি ঘুরেছেন এবং প্রচুর মানুষের সঙ্গে তিনি বড় অভিজ্ঞতা অর্জন করেছেন তাদের মধ্যে কাজ করার মাধ্যমে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন যিনি, তার নাম কমল চক্রবর্তী। নমস্কার, আমি কমল চক্রবর্তী। প্রথম কথা হচ্ছে অপ্রচলিতকে আমার আন্তরিক অভিনন্দন। তো এখন তো আসামে নাগরিকত্ব যেটা হয়ে গেছে তো হয়ে গেল, সিএনআরসি এখন পশ্চিমবঙ্গে আসছে এসআইআর। যা দেখতে পাচ্ছি যে আসামে যেই এনআরসির সময় যা যা হয়েছিল তারই যেন একেবারে পুরো ডিটো আর কি পেয়ে যাচ্ছি। কমলদা, একটা প্রশ্ন, সেটা হচ্ছে আসামে আমরা শুনেছি যে ডিভোটার করার পরই মানুষকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হয়, এরকম একটা প্রক্রিয়া হয়েছিল, পরে সম্ভবত এনআরসিটা হয়েছে, ব্যাপারটা ঠিক কি? প্রথম কথা হচ্ছে যে আসামে ডিভোটারের যে বিষয়টা সেটা কিন্তু শুরু হয়েছিল 1997 সালে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা সার্কুলার দিয়ে বলেছিল যাদের সন্দেহভাজন ব্যক্তি, অর্থাৎ আসামের কাট অফ ডেটটা ছিল 24শে মার্চ মধ্যরাত্রি। এরপর যারা আসছে তাদের চিহ্নিত করতে এবং তাদের নামে ডি লাগিয়ে দিতে আর কি, সেই ক্ষেত্রে ওনার ডি ভোটার। তো ডি ভোটারের বিষয়টা কী হচ্ছে যে যখন সে ভোট দিতে যেত তখন গিয়ে দেখতো যে ওর নামটা আছে কিন্তু ওর নামের সঙ্গে যে নিজের যে একটা সচিত্র ফটো ছবি থাকে সেটা নেই। তখন সে অনেকেই জানতে পারলো যে সে নাকি ডি ভোটার। এবার ডি ভোটার হলে কি করতে হয় না হয় সেই জ্ঞানটাও ওদের ছিল না, ওরা জানতো না আর কি। তো এই যে ডি ভোটারগুলো তৈরি করলো, তখন ডি ভোটার তৈরি করলো, ওদের বাদ দিয়ে ভোটটা তৈরি হলো আর কি, ঠিক আছে। এবার ধীরে ধীরে এই ডি ভোটার যখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নিয়ে নিল, তখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তখন এটাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল আমাদের স্টেট পুলিশ বর্ডার, প্রত্যেকটা স্টেটে পুলিশ বর্ডার ব্রাঞ্চ বলে একটা আছে আর কি, সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এবং না 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 ইনফরমেশনটা লিস্টটা দিয়ে দিয়েছিল, আর ফরেনার্স ট্রাইব্যুনাল তৈরি করেছিল। তো একদম শুরুতে এটা আমি 98 ইয়ারের কথা বলছি, তারপরেই করেছিল। তো তখনও তো ডিটেনশন ক্যাম্প বলতে তো এরকম আলাদা করে কোনো ক্যাম্প হয় না, জেলটাকেই ডিটেনশন ক্যাম্প ধরা হয় আর কি। তখন 6টা ছিল, তারপর আস্তে আস্তে সেটাকে 100টা করা হয় আর কি, 100টা ডিটেনশন ক্যাম্প তৈরি করা। এবার যারা ডি ভোটার, যাদের নাম মার্কিংয়ের উপর ডি লেখা আছে, তাকে তার নামে একটা নোটিশ যাবে, সেটা নোটিশটা দেবে সেই এলাকার ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে। তাকে একটা নোটিশে বলা হবে যে তুমি যে 1971 সালের আগে এসেছো আসামে সেটা তুমি প্রমাণ করো, এই বলে তাকে একটা নোটিশ পাঠিয়ে দিল। এবার এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয়েছে, দেখা গেছে যে ওরা নোটিশটা যেহেতু ইংরেজিতে এসছিল আর কি, কাজে ওরা তো এগুলো সাধারণত ওগুলো প্রান্তিক মানুষদেরই হয় আর কি, তো লেখার অর্থই বোঝেনি আর কি। এতে কিছু মানুষকে তারা একতরফা রায়ে, কারণ সময় মতো আসেনি বলে 2-3টা ডেট দেওয়ার পর, তো সময় মতো আসেনি বলে তারা একতরফা রায়ে তাদের ডিক্লেয়ার্ড ফরেনার করে। যাদের ডিক্লেয়ার্ড ফরেনার করা হয় তারাই ডিটেনশন ক্যাম্পে থাকে। আবার অনেক মানুষ আছে যে যখন ডি লাগিয়েছিল তখন তারা আইনজীবীদের ধরে কেস লড়েছে, এবং কেসে তারা প্রচুর মানুষই কিন্তু তখন দেখা গেছে যে না, তারা ইন্ডিয়ান, তারা 71-এর পরেই আগেই আসা মানুষ আর কি। তো ডিটেনশন ক্যাম্পে ঠিক তাদেরই রাখা হয় যারা ডিক্লেয়ার্ড ফরেনার থ্রু ফরেনার্স ট্রাইব্যুনাল। এখন যেটা বলার সেটা হচ্ছে, ধরুন আসামের ডিটেনশন ক্যাম্পগুলো যেগুলো আপনি ঘুরেছেন দেখেছেন, সেটায় মানুষ কি অবস্থার মধ্যে ছিলেন, তাদেরকে কি অভিজ্ঞতা আপনি দেখেছেন, তাদের জীবনযাপন বা তাদের উপর কি করা হচ্ছে সেটা সম্পর্কে একটু। যেমন আমি প্রত্যেকের সঙ্গে যখন গিয়ে কথা বলছিলাম আর কি, তখন ওদের সিস্টেমটা হচ্ছে সকাল 6টার সময় ওদের একটা রুটি এবং 1 কাপ চা দেওয়া হয়, 12টার সময় লাঞ্চ, আর সন্ধে হওয়ার আগেই তাদের ডিনার হয়ে যায়। তাতে এমনিতে যে সর্বক্ষেত্রে যে খুব অত্যাচার হয়েছে তা না, তবে একজন ছিলেন নুরুন্নেসা বলে, উনি বলেছিলেন যে আমার উপর
আমার নার্ভের প্রবলেম ছিল, আমি আঙুল ভালো চালাতে পারতাম না। কিন্তু ওখানকার যে জেলের যে মানে সর্দার টাইপের তো সবাই থাকে, তারা তাকে দিয়ে প্রচুর পরিশ্রম করাতো। মানে এই তিক্ত অভিজ্ঞতাগুলো ওদের হয়েছে, এবং বলছে যে ওরা খাওয়ার সময় ভাতও খেতে পারত না, কারণ ভাতের মধ্যে কাকড় থাকতো, পাথর থাকতো আর কি। এইভাবে নির্যাতন করে তারপর একটা রুমের মধ্যে তাদের রাখা হতো। যেহেতু মানে রাখা হয়েছিল এই কারণেই, ওরা বাংলাদেশি, ওদের বাংলাদেশে পাঠানো হবে, সেই জায়গা থেকে ওদের এখানে রাখা হয়েছিল। এবার ওদের যখন থাকা শুরু করলো, তখন থাকতে থাকতে তাদের ওই একটা রুমের মধ্যে তারা বসে থাকতো, ওরা বেরোতে পারতো না কোথাও। এতে বিভিন্ন রকম রোগের সৃষ্টি হতো আর কি। যেমন আমি একটা ঘটনার কথা বলি, যেটা মানে ইয়েতে ছিল, কোকরাঝাড় ডিটেনশন, গোয়ালপাড়া ডিটেনশন ক্যাম্পে ছিলেন মমিরান নেসা। মমিরান নেসাকে ওই মমিরান নেসাও বোঝেনি কাগজের অর্থ একতরফায় তাকে বিদেশি ঘোষণা করে রেখেছিল। তো মমিরান নেসা যখন এসছিলেন, মানে ডিটেনশন ক্যাম্পে ছিল, তখন উনি মানে গর্ভবতী ছিলেন আর কি। তো হঠাৎ করে একদিন পুলিশ তাকে কথা নেই বার্তা নিয়ে মারধর শুরু করে তারপর তাকে হাসপাতালে নিয়ে গেল। অসুস্থ নাকি, ওর অসুস্থ হয়ে গেছে বলে হাসপাতালে নিয়ে গেল। হাসপাতাল থেকে ছাড়িয়ে আসলো, তার দুদিন পরে ও বুঝতে পারলো যে ওর বাচ্চা মুভমেন্ট করছে না আর কি, অর্থাৎ শিশুকে ওখানেই মেরে ফেলে দেওয়া হয়েছিল। এই হচ্ছে ঘটনাগুলো এইভাবে ঘটে আর কি। আবার ধরুন একটা ঘটনা অদ্ভুতভাবে ঘটেছে, সত্যকুমার দাস থাকতেন আপনার মণিপুরে। ভোটার তালিকায় ভোটার যে নাম ছিল 70 জায়গায় মত্ত কুমার দাস। আচ্ছা, মানে সত্যটা মত্ত হয়ে গেল। এবার সত্য এবং মত্ত এইটাকে যে একই ব্যক্তি সেটা বলা বোঝা গেল না। তো সেই ক্ষেত্রে হচ্ছে, অর্থাৎ কাগজ আমাকে বলবে যে আমি ভারতীয় কি ভারতীয় না। মানে আপনি যদি অনেক, যেমন আমি বলছি যে শুধু যে মানে মানুষে বলে না হিন্দু মুসলিম নির্বিশেষে এই যে কথাগুলো বলে, আসামে কিন্তু অনেক চা শ্রমিকদের ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছিল। অবশ্য এই যে আসামের যে মানে সবচেয়ে বড় শিল্প যেটা, সেটা হচ্ছে চা শিল্প। এই চা শিল্পটা তৈরি করে ব্রিটিশরা। কাজেই এরা বংশ পরম্পরায় ব্রিটিশদের আমলেই ওরা এই পরিবারগুলো এখানে কাজ করে আর কি। কাজে সেই ক্ষেত্রে তো তাদের বাংলাদেশের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ফরেনার্স ট্রাইব্যুনালে যারা থাকে, তাদের যে জাজ থাকে, তাদের মেম্বার বলা হয়। তাদের ধরেন মানে যে কোনো আইনের মানে আইনজীবী হলেই হলো 7 বছরের এক্সপিরিয়েন্স। মেম্বারদের মূল ইয়ে হচ্ছে, তাদের হচ্ছে কন্ট্রাকচুয়াল জব, মানে ধরেন 2 বছর বা 1 বছরের জন্য নিল, 1 বছরে 1 লক্ষ টাকা বেতন দেওয়া হবে। তো ওদের মূল কাজ হচ্ছে বিদেশি তৈরি করা, মানে কোনো না কোনোভাবে কাগজের গন্ডগোল টোল, যেমন 70 থেকে মত্ত হয়ে গেল। কাজে তুমি তো মত্ত আর সত্য তো এক ব্যক্তি না, খুঁজে মানে না, চেষ্টা করা, আপ্রাণ চেষ্টা করা, আপ্রাণ চেষ্টা করা। কোথাও যদি মানে ধরেন মানে একজন বললো যে তোমার এখানে তো যে ওরা কি করে, ওরা তো যায় আইনজীবীর কাছে। এবার আইনজীবীকে ওরা যা বলে আইনজীবী তাই লেখে, তারপর তাদের মধ্যে করে ল্যাঙ্গুয়েজে দিলে। সুলেখা দাস বলে একজন আসলে, তার বয়স ছিল, তাকে জিজ্ঞেস করেছে যে তোমার বয়স কত। তো এই যে মানুষকে হঠাৎ করে বলে দেওয়া যে বয়স কত, ও বলেছিল 40 বছর। বলে আপনার স্টেটমেন্টে তো আছে 35 বছর, কাজে আপনি বিদেশি, আপনি বাংলাদেশ থেকেই আসছেন। এবার উনি কিছু জানেন না, কিছু বলতেও পারেন না, কারণ ওনার স্বামীও মারা গেছিল। আমার কথা বুঝতে পারছেন? কাজে এরা তো লেখাপড়া মানে প্রান্তিক মানুষ। আমি আবার বলছি, এগুলো প্রান্তিক মানুষদের জন্যই করা হয়। আর কিন্তু যেটা ভয়ঙ্কর ব্যাপার হয় সেটা হচ্ছে, তখন সে বাংলাদেশে বাংলাদেশে পাঠিয়ে দেবে করে 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 তার সমস্ত কিছু গরুর বিক্রি টিক্রি, আমার জমি জমা বন্ধক টন্ধক দিয়ে বিক্রি টিক্রি করে দিয়ে এই কেসগুলো লড়তো ওরা। হ্যাঁ, এই যে করতে করতে যখন এই কাজগুলো চলছিল, তখন আমাদের মানবাধিকার কর্মী হাসমানদার তখন ছিলেন হিউম্যান রাইটস কমিশনের একজন হর্তাকর্তা বিধাতা। ওনার একটা রাইট ছিল আর কি, অধিকার ছিল যে সমস্ত ডিটেনশন ক্যাম্পে ঢোকার। এবার উনি সমস্ত ডিটেনশন ক্যাম্পে ঢুকে যে চিত্রটা দেখেছেন, সেই চিত্রটা উনি কি তুলে ধরেছিলেন স্টেটের কাছে। তখন আমাদের আসাম সরকারের ইয়ে ছিল, মুখ্যমন্ত্রী ছিল সর্বানন্দ সোনোয়ালকে চিঠি দিলেন, আর হোম মিনিস্ট্রিকে চিঠি দিলেন যে এইভাবে তাদের উপর কিন্তু মানসিক এবং শারীরিক নির্যাতন করা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে দিয়ে।
কাজেই আন্তর্জাতিক আইন অনুসারে একটা মানুষকে যখন আপনি বাংলাদেশে পাঠাতে পারছেন না, তাদের ছেড়ে দেওয়া। এবার সমস্যা রয়েছে, আসাম সরকার বা কেন্দ্র সরকার যে যাদের ডিটেনশন ক্যাম্পে রেখেছিল তাদের বাংলাদেশে পাঠাবে কী করে? আমি যে বললাম আপনাকে যে চা শ্রমিক যে মানুষগুলো আছে তারা তো বাংলাদেশ থেকে আসা মানুষ না। একজন সত্যকুমার দাসের জায়গায় মত্যকুমার দাস হয়ে গেছে, তো সে তো মণিপুর থেকে আসা মানুষ। এবার মানে আমাকে যদি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় তো বাংলাদেশ সরকার তো বলবে ঠিক আছে, আমাকে বাংলাদেশে কোন জায়গায় থাকতো, আপনি নির্দিষ্ট একটা ঠিকানা বলুন। ঠিকানা না বললে আমি কী করে নেব? এই নিয়েছে তুমি কেসটা করেন আর কি। এবং কেসে যেহেতু সুপ্রিম কোর্টে তখন ছিলেন রঞ্জন গগৈ, উনি বলেছিলেন যে রঞ্জন গগৈ থাকলে এটাকে করা মুশকিল হবে। রঞ্জন গগৈ সুপ্রিম কোর্টেরই উনিও তো একজন চৌভিনিস, আসাম চৌভিনিস গ্রুপেরই মানে সৃষ্টি করা মানুষ আর কি। তখন প্রধান বিচারপতি হয়ে গেলেন, তো তখন ওনাকে সরিয়ে দিলেন, কিন্তু ওনার অ্যাডভোকেট ছিলেন প্রশান্ত ভূষণ। তাতে উনি কেসে জিতে যান। তখন বলা হয় যে 3 বছর যারা ক্রস করেছে তাদের ছেড়ে দেওয়ার জন্য মানে ডিটেনশন ক্যাম্প থেকে। কিন্তু কতগুলো কন্ডিশন আছে। আর কন্ডিশনটা কি, যে আপনি প্রতি সপ্তাহে একবার করে লোকাল থানায় হাজিরা দেবেন। আপনি এক জেলা থেকে আরেক জেলায় যদি যেতে চান বা কোথাও যেতে চান তাহলে পারমিশন নেবেন, এবং যেখানে যাবেন সেখানকার লোকাল থানাকে জানাতে হবে। এইভাবে করে 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 আসামের ডিটেনশন ক্যাম্পের মানুষগুলোকে এইভাবে টর্চারগুলো করা। সরকারি সুযোগ সুবিধা কি এই যে ডিটেনশন ক্যাম্পে যারা গেলেন বা যারা এখন ছাড়া পেয়েছেন তারা কি আদৌ পাচ্ছেন, নাকি তাদেরকে প্রায় দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে দেওয়া হয়েছে? বলি আর কি, আমার সঙ্গে যে মিনারা বেগম থাকতো শিলচর থেকে ধরুন 5 কিলোমিটার দূরে লাঠিগ্রাম। তো ওর যখন মিনারার যখন জন্ম হয় তার 3 মাস আগেই ওর বাবাকে হারায়, যার জন্য মিনারা কোনোদিন স্কুলে যায়নি। এবং এই স্কুলে না যাওয়ার ফলে মিনারা বেগমের সঙ্গে তার বাবার যে সম্পর্ক সেই রকম কোনো সরকারি নথিপত্র ছিল না। কারণ সেই সময় জন্মের সার্টিফিকেট দেওয়া হতো না। জন্মের সার্টিফিকেট আমাদের দেওয়া হয় আসামে 1978 সাল থেকে। ওর সঙ্গে জন্মের সার্টিফিকেট ছিল না। তাছাড়া প্রান্তিক মানুষরা বেশিরভাগই দেখবেন যে হাসপাতালে গিয়ে যে করায় যে তা না, তারা বাড়িতেই করে, একটা সিস্টেম ছিল একটা সময়। যার জন্য মিনারা বেগমকে যখন ডিক্লেয়ার্ড ফরেনার করা হলো তখন মিনারা বেগমের সঙ্গে ছিল ওর 20 দিনের শিশু শাহানারা বেগম। এবার শাহানারা বেগমকে নিয়ে ও হঠাৎ করে একটা পেলো যে ওকে পুলিশে ডাকলো, ভদ্রভাবেই ডেকেছে, ডেকে নিয়ে তারপর নিয়ে গেল শিলচর ওখান থেকে তখন পাঠিয়ে দেওয়া হলো গোয়ালপাড়া ডিটেনশন ক্যাম্পে। উনি 20 দিনের শিশুটাকে নিয়ে চলে গেলেন আর কি। ডিটেনশন গোয়ালপাড়াতে খুব বেশি সালেন না, 6-7 মাস ছিলেন। তারপর ওখান থেকে চলে গেলেন উনি কোকরাঝার ডিটেনশন ক্যাম্পে। এই কোকরাঝার ডিটেনশন ক্যাম্পে থাকা যখন শাহানারা আস্তে আস্তে বড় হতে শুরু করলো, তখন কিন্তু শাহানারা স্কুলে ভর্তি হইতো। একটা অসমিয়া স্কুলে পুলিশের গাড়িতে যেত, আসতো। আর ও শুধু দেখুন, একটা মানুষের যে অধিকার, এই একটা মানুষের অধিকার আপনি কোনো সময় সরকার পুরোপুরি কেড়ে নিতে পারে না। এটা আমাদের মানে কনস্টিটিউশনে 21 নম্বর সংবিধানে এটা লেখা আছে। এমনকি ইন কেস অফ নন সিটিজেন, শুধু সিটিজেনস না, যে কোনো নন সিটিজেনের ক্ষেত্রে তাই আছে। এর মধ্যে হয়ে গেল এনআরসি। এবার এনআরসিতে মানে তখন যখন এই যে প্রান্তিক মানুষরা যখন ডিভোটার হয়ে ডিটেনশন ক্যাম্পে যাচ্ছিল তখন কিন্তু কেউ খোঁজও নিত না। যখন এনআরসিটা হলো তখন হচ্ছে মধ্যবিত্তের উপর চাপটা পড়লো। যেই মধ্যবিত্তের উপর চাপটা পড়লো তখন সবাই রে করে চিৎকার চেঁচামেচি শুরু করলো। আমারও কিন্তু যে ডিটেনশন ক্যাম্পে যাওয়ার যে ব্যাপারটা এটা কিন্তু আমার কোনো পরিকল্পনা যে আলাদা করে ছিল তা না। হঠাৎ করেই আমাকে একজন, আমি একটা চায়ের দোকানে বসেছিলাম, তখন বেবি দাস, ওর মার নাম সুলেখা দাস, ওর সঙ্গে আমার পরিচয় হয় চা খেতে খেতে। তখন ও বলছিল যে ও কাঁদছিল। তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে কেন তুমি কাঁদছো? তখন ও বললো যে না, আমার মা ডিটেনশন ক্যাম্প। আমি ভাবতাম ডিটেনশন ক্যাম্প বলতে তো জেল, এখানে তো একটাই জেল, আবার ডিটেনশন ক্যাম্প বলতে কিচ্ছু হয় না। বললো তো যেতেই হবে আমাকে, মানে মার সঙ্গে দেখা করবো। তা আমি দেখা করো, অসুবিধা কী? বললো না, এটা তো ইয়ে আছে, পুলিশকে 50 টাকা ঘুষ দিতে হয় আর কি। ওটা না দিলে মাকে দেখা যাবে না, 1.5 ঘন্টা 8 ঘন্টার ব্যাপার আর কি।
আমি সঙ্গে নিয়ে বললাম চলো আমার সঙ্গে। আমি পুলিশকে 50 টাকা দিয়ে দিলাম, মা আর মেয়ে, গারদের ভেতরে মা। আধ ঘন্টা সময়, আধ ঘন্টা ধরে আমি দাঁড়িয়ে রইলাম সামনে, ওর মাকেও দেখলাম, একটা ফটো তুললাম। পরে বললো যে ফটো তোলা নিষিদ্ধ, আমি ডিলিট করে দিয়েছি। ওই আধ ঘন্টা মা এবং মেয়ে কথা বিশেষ বলেনি, অঝরে কেঁদে গেল দুজনে আর কি। তো শেষে মা আমাকে বললো যে মেয়েটাকে একটু দেখবেন আমার। তা আমি বললাম ঠিক আছে, যা মানে সাহায্য করা যায় ফিনান্সিয়ালি আমি করে দেবো আর, কারণ আমি বিষয় সম্বন্ধে কিছু জানি না, একেবারেই জানতাম না একদম প্রথম। হ্যাঁ, আমি জানতামই না এগুলো কী ব্যাপার ট্যাপার আর কি। তো মেয়েটা তো জাস্ট আমাকে একটা পেয়েছে মানুষ, তাকে নিয়ে গেছে, নিয়ে আসলো। আমি বললাম কালকে আমি কাগজ নিয়ে আসবো, আপনি আমার কেসগুলো একটু দেখবেন। তো এই কাগজগুলো নিয়ে আসলো, আমি কাগজগুলো দেখে পড়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ইংরেজিতে পড়লাম, পড়ে আমি কিছুই বুঝিনি আর, মগজে আমার ঢোকেনি এইসব জিনিস নিয়ে। গেলাম একটা অ্যাডভোকেটের কাছে, অ্যাডভোকেটটা কী সব শব্দ ব্যবহার করে। আর তখন ওই ডিভোটারে যে এনআরসির যে যারা নামগুলো আসেনি, ডিভোটার যারা ছিল, যাদের মানে ইন্ডিয়ান ডিক্লেয়ার হয়নি, তাদের ফ্যামিলির নামও আসতো না। এই কারণে যাতে মানে বাবা যতদিন না ইন্ডিয়ান হচ্ছে ততদিন মতো আসতো। এই কেসগুলো আবার আমি দেখতাম, দেখতে দেখতে তখন আমি ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি বলে একটি সংগঠন আছে, এটা প্রত্যেকটা স্টেটের প্রত্যেকটা জেলাতে আছে। ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি কিন্তু প্রান্তিক মানুষদের লিগেল এইড দেয়, হ্যাঁ ফ্রি দেয় এটা। আমি তখন ওখানের সঙ্গে যাই, ওখানে আমি হঠাৎ করে চোখে পড়ে, কোনো আইনজীবী আমাকে বলেনি যে এরকম একটা মানে সংগঠন আছে। আমি কোর্টের উল্টা দিকেই হঠাৎ দেখলাম এরকম একটা লেখা, আমি ভেতরে ঢুকে গেলাম। আমি তখন বললাম আপনারা ডিভোটারের কেস নেন? বলে হ্যাঁ নেই। তো কত টাকা দিতে হবে? বলে 1 টাকাও দিতে হবে না তো আপনাকে, ওনার শুধু আসা যাওয়ার খরচাটা করবেন, আর জেরক্স ফেরক্স করতে লাগে বা কিছু কাগজ যদি জোগাড় করতে লাগে এগুলো করে দেবেন। আমি তারপর 3-4 জনকে দিয়ে দিলাম এবং আমি তাদের গাইড করা শুরু করলাম। ওই তখন ওই করতে করতে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির যে অ্যাকচুয়ালি উনি জুডিশিয়াল একজন ম্যাজিস্ট্রেট আর কি, কিন্তু ওনার পোস্টটা হচ্ছে সেক্রেটারি অফ ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি। তার নাম ছিলেন পার্থসারথী ভট্টাচার্য। আমি পার্থসারথী ভট্টাচার্যকে বলেছিলাম আমার খুব ইচ্ছে ডিটেনশন ক্যাম্পে যাওয়া। উনি বলছে ওখানে গিয়ে কী করি, এগুলো সব তো বিদেশিরা থাকে। আমি বললাম না, এমনি দেখার জন্য আর কি, কেমন থাকে না থাকে। বললো না, ওখানে তো কেউ ঢুকতে পারবে না, একমাত্র চিফ মিনিস্টারই ঢুকতে পারে, এখন আর কেউ ঢুকতে পারবে না, আর এসপি ঢুকতে পারে, আর মানে তবে ওই আমাকে ইনফর্ম করে, মানে উনি হচ্ছেন এটার মানে মানে অথরিটি আর কি, সেই অর্থে মানে ডিস্ট্রিক্ট অথরিটি। তারপর কি মনে হলো, হঠাৎ একদিন উনি আমাকে ফোন করে বললেন যে আপনি একটু কালকে আসতে পারবেন? আমি বললাম হ্যাঁ হ্যাঁ আসছি, একটু কাজ আছে। আসার পর উনি আমাকে একটা চিঠি ধরিয়ে দিলেন যে আগামীকাল আমরা যাব, রিসোর্স পার্সন হিসাবে আপনি যাবেন, আপনাকে 500 টাকা দেওয়া হবে। আমি বললাম আমার 500 টাকা দরকার নেই। বললেন না, তাহলে তো আপনি যেতে পারবেন না, ইট ইজ আমাদের নর্মাল ফিস, এটা আপনাকে নিতেই হবে। তো আমি গেলাম। তখন শিলচরে 45 জন ডিটেনশন ক্যাম্পে ছিল মানুষ, আর কাউকে চিনি না, কাউকে জানি না, কী ব্যাপার, কীভাবে করব। আমি আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে আমার তো সময় নেই, বেশি সময় দেয়নি, 1.5 ঘন্টা সময় দিয়েছিলাম। এই 1.5 ঘন্টা সময়ের মধ্যে আমি প্রায় 30 জন মানুষের শুধু কন্ট্যাক্ট নাম্বারটা নিয়েছি ফ্যামিলির। এই করে করে 45টা ফ্যামিলির প্রথম দিন আমি নিতে পারিনি, 32টা নিয়েছিলাম। তারপরের দিন গেলাম, তখন যে জেলের যে সুপার ছিলেন ওনাকে বললাম যে স্যার এরকম নিয়েছিলাম, কালকে নিতে পারিনি, এই লিস্টে আমার কাছে দিয়েছিল, এদের একটু ডেকে দিন না। কারণ তারপর উনি ডেকে দিলেন, আমি তাদের তখনই আমার মিনারা বেগম, ওই শাহানারা বেগম, ওদের সঙ্গে পরিচয় হয়, বা সবার সঙ্গেই পরিচয়টা আস্তে আস্তে হয়। আমি ফোন নাম্বার নিয়ে তারপর গ্রামে ছুটে গেলাম। গ্রামগুলোও আমি চিনতাম না, কারণ আমি রেল কলোনিতে বড় হয়েছি, তো গ্রাম কী জিনিস আমি জানতাম না অতটা। ওই কীভাবে যেতে লাগে গেলাম ফোনে, তো গেলাম, গিয়ে তারপর বাড়িতে গেলাম, কাগজপত্র দিতে প্রথম একটু অসুবিধা হতো, বিশেষত মুসলিম ফ্যামিলির আমার একটু অসুবিধা হয়েছিল। কিন্তু তখন আমি বলেছি যে, আর আমি কেসটার খেয়াল রাখতাম, হাসমান্দার যে কেসটা করেছে সেটার আমি মানে ইয়েতে থাকতাম আর ওদের সমস্ত কাগজপত্র আমি কোর্ট থেকে বের করলাম নিজের খরচায়, কারণ এগুলো সার্টিফিকেট কী আছে না আছে, ওদের কাছে কী আছে, এই করে করতে আমি 45 জনকে যখন মানে কোভিডের সময় বিশেষ করে সবচেয়ে বেশি বের হয়, ওই কোভিডের সময় আমি 45 জনের মানুষকে বের করি। হ্যাঁ বের করি, এবং এটা শিলচর ডিটেনশন ক্যাম্পে। কিন্তু সেই সময় আবার কোকরাঝাড়, গোয়ালপাড়া বা আমাদের ডিব্রুগড়, জোরহাটে যারা ডিটেনশন ক্যাম্পে যারা ছিল, যারা অ্যাক্টিভলি কাজ করতো, হ্যাঁ, যেমন সিজেপি বলে একটি অর্গানাইজেশন আছে, যেটা আবার
মুখ্য হচ্ছে আপনার মানুষ ভাই করবে তিস্তা শীতালবাদ। তো উনিও আমাকে ডেকেছিলেন গুয়াহাটিতে ওনাদের সঙ্গে কথা, তখন একটা অল আসাম বেসিসে আমার সঙ্গে একটা প্রত্যেকের সঙ্গে একটা যোগাযোগ, অনেকটা যোগাযোগ হয়ে যায় আর কি। তো এইসব কেসগুলোকে তারপর যখন দেখা গেলো যে ওদের তো ওই কেসগুলোকে হাইকোর্টে পাঠাতে হবে, তখন হাইকোর্ট থেকে আমাকে দুজন খুব বড় আইনজীবী আমার সঙ্গে যোগাযোগ করলো যে আপনি আমাদের শুধু কাগজগুলো পাঠাবেন, আর যারা তাদের জন্য তাদের কাছ থেকে আমরা তাদের কেসগুলো আমরা ফ্রি করে দেব। একজন হচ্ছেন আমন ওয়াদুদ, আরেকজন হচ্ছে দেবস্মিতা ঘোষ। আমার সমস্ত কেস তাদের কাছে পাঠিয়ে দিয়েছি। পাঠিয়ে দেওয়ার পর এখন পর্যন্ত দেখা গেছে যে আমার যে 45 জন আছে, 45 জনের মধ্যে 6 জন ভারতীয় হয়ে গেছে, বাকিরাও ভারতীয় হয়ে যাবে। কিন্তু আসাম সরকার এগুলোকে আটকে রাখে। আটকে রাখে এই কারণেই যে যখন আসাম সরকারকে তখন জিজ্ঞেস করে যে এখন আসামে কতজন ফরেনার পড়ে রয়েছে আপনার কাছে, তখন বলে দেখবেন 95,000, এটা বলে দেয় সংখ্যাটা। এই সংখ্যাটা বলার কিন্তু কোনো বেস নেই, কোনো বেস নেই। যেমন এখানে যেমন আমরা আসামে যেটা হয়েছিল, আসামে যখন উগ্র অসমীয়া জাতীয়তাবাদী দল বলেছিল যে 2 কোটি বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে আসামে, তখন আলটিমেটলি ওদেরই সব সিস্টেম, ওদেরই সব এনআরসি করা হলো। দেখা গেলো 19 লক্ষ বাদ গেছে। সেই 19 লক্ষর মধ্যে আবার আমরা কয়েকটা পরিবারের কথা, আমি মানে 2টো পরিবারের কথা বলছি যাদের নাম আসেনি। সেটা হচ্ছে আমাদের একসময় রাষ্ট্রপতি ছিলেন ফখরুদ্দিন আলী আহমেদ, তার পরিবারের নাম আসেনি। আবার হেমঙ্গ বিশ্বাসের মানে ফ্যামিলি ওখানে কিছু আছে ওখানে আসামে, তাদেরও নাম আসে। তার ওনার নাতি না নাতি বলেছিল যে আমি তো ফরেনার্স ট্রাইব্যুনালে যাব না, আমি সোজা সুপ্রিম কোর্টে যাব। তো ব্যাপারগুলো এরকম হয়ে গেছে আর কি, খুঁজে আর পাচ্ছে না তারা। তো আবার প্রচুর পরিমাণে কিন্তু এখন ডিক্লেয়ার্ড ফরেনার আছে। তার মানে সরকার যেটা বলবে যে 95টা কেস পেন্ডিং আছে, ফরেনার আছে, তার মানে 95 জন বিদেশি। কিন্তু ওরা তো মানে এই যে মানে বারবার যে সরকার জিজ্ঞেস করে, কেন্দ্রীয় সরকার, ওরা যে মানে বলে যে এটা বলার কোনো ভিত্তি নেই। কিন্তু ওদের যদি বলা হয় যে আপনি লিস্টগুলো দিন এবং ঠিকানা দিন, তাহলে কিন্তু ওরা দেবে না। কারোর অধিকার কিন্তু কোনো সময় কেড়ে নেওয়া যায় না, পুরোপুরি নেওয়া যায় না। আপনি আবার ভোটটা হয়তো নাও দিতে পারেন, সেটা আলাদা কথা, না দিলে যে মানুষ বেঁচে থাকবে না তা না। এই হচ্ছে কিন্তু মূল ব্যাপারটা। এবারও দেখবেন আপনি যখন পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে, তখন কেউ না কেউ বলছে আর কি যে 1.5 কোটি না 2 কোটি রোহিঙ্গা এবং মুসলমানরা ঘুরে বেড়াচ্ছে, যেই কথাটা আসাম ক্ষেত্রেও বলা হয়েছে। এবার দেখুন আসামে যখন 19 লক্ষ এনআরসির নাম বাদ পড়লো, তাতে দেখা গেলো 14 লক্ষ হিন্দু। এবার তার মধ্যে 1.5 লক্ষ আছে অসমীয়া মানুষরা। তো অসমীয়াদের মানুষের নামটা নেই কেন, প্রশ্নটা কেন আসছে? কারণ ওই যা বললাম, আপনার যে 71-এর পরে আগে আসছে আপনার জন্মের সার্টিফিকেট, আপনার সঙ্গে মা বাবা একই, যে ঘটনাটা মিনারা বেগমের সঙ্গে হচ্ছে সেটাতে ধরেন কি বলবো, একটা ধরেন তার নাম যদি কুসুম কলিতা অসমীয়া হয়ে থাকে, তার ক্ষেত্রে তাই হবে। তাকে হয়তো ফরেনার ডিক্লেয়ার হয়নি, কারণ যেহেতু তারা অসমীয়া, কিন্তু তার ক্ষেত্রে তো তাই হবে, ডকুমেন্ট নেই। তো সেই ক্ষেত্রটা তো সারা দেশ জুড়েই আছে, এবং বিশেষ করে আসাম পশ্চিমবঙ্গে প্রচুর আছে। এখন এখানে যারা বলছে যে 1.5 কোটি, আপনি তাদের বলুন যে 1.5 কোটি লাগবে না, আপনি 10 লক্ষর একটা হিসাব দিন, দিতে পারবে না। এটা হচ্ছে মানে রাজনৈতিক প্রচার, যে 1.5 কোটি মানুষ ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে ডিটেনশন ক্যাম্পে আমরা শুনেছি যে 60% মহিলা ছিলেন, এবং মহিলাদেরকেই বোধহয় বেশি মাত্রায় বা ডিভোটার করা বা নাগরিকত্ব কেড়ে নেওয়ার একটা প্রসেস নেওয়া হয়েছিল, সেটা কি সত্যি? একদম সত্যি। তার কারণটা হচ্ছে ওইটাই, ওই যে মিনারা বেগমের যখন জন্ম হয়, তার আগে তার বাবা মারা গেছে 3 মাস আগে, ধরে নিলাম ওর বাবা মারা যায়নি। তো মিনারা বেগম প্রান্তিক মানুষ, বাবা থাকাকালীন ওর জন্ম হয়েছে, জন্মের সার্টিফিকেট নেই, বড় হলো, বড় হতে হতে ওর বিয়ে দিয়ে দিল, স্কুলেও যায়নি, কিচ্ছু নেই। এই কেসটাই, এগুলোই তো সবচেয়ে বেশি। প্রান্তিক মানুষদের তো আবার পড়াশোনা কিসের? প্রান্তিক মানুষের যারা মেয়েরা থাকে তাদের দেখবেন 14-15 বছর বয়সে বিয়ে হয়ে যেত, আগে বিয়ে দিয়ে দিল, জানেও না বয়সটা কত। এগুলো তো অজস্র আসামের ভারতবর্ষে, বিশেষ করে যারা প্রান্তিক মানুষ, মধ্যবিত্ত শ্রেণীর মানুষই করে নেয় 18 বছরের আগে বিয়ে। আমি এখনও জানি তাদের কেসগুলো। এই যে এনআরসিতে নাম বাদ গেল, তার মধ্যে 65% কিন্তু মহিলাদের উপরে আক্রমণটা বেশি হবে। আচ্ছা, বিহার এসআইআর এর ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে
ওখানেও মহিলা একটা বড় অংশ বাদ পড়েছেন, এরকম অভিযোগ প্রশান্ত ভূষণও সুপ্রিম কোর্টে করেছেন। সেটা একটা দিক, মানে আসামের মতোই হয়তো একটা সিমিলারিটি পাওয়া যাচ্ছে। কিন্তু আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে বিহারে যে নির্বাচন হলো তার উপর তার এসআইআরের কী প্রভাব পড়েছে বলে আপনার মনে হয়? বিহারে যেটা হলো সেটা হচ্ছে যে এসআইআরে যাদের নাম বাদ গেল, আমি আবারও বলছি যে নাম বাদ গেল তারা প্রান্তিক মানুষ। প্রান্তিক মানুষের প্রতি আমার সহানুভূতি আছে, সহমর্মিতা নেই। কাজে যেই প্রান্তিক মানুষদের নিয়ে তখন এই আন্দোলনটা করা উচিত ছিল, রাজনৈতিক দলটা তা করেনি। কারণ রাজনৈতিক দলের সঙ্গে তাদের সঙ্গে কোনো সহমর্মিতা নেই। যার সহমর্মিতা আছে সেটা কোনো রাজনৈতিক দলের নেই। হয় কিছু মানুষ, কিছু অ্যাক্টিভিস্ট তৈরি হয়, তারাই তাদের মধ্যেই সহমর্মিতা থাকে। মানে একটা মানুষ যখন ঘর থেকে বেরিয়ে যায়, আমি মহিলাদের কথাই বলছি, পুরুষদের কথা ছেড়েই দিলাম, একদিন যদি কোনো বাড়িতে না যায়, পরের দিন যদি না আসে, তার উপর গরম হয়ে যাবে, রেগে যাবে, তার সঙ্গে বাজে ব্যবহার করবে। সে যখন বলবেন আমি এসআই বলে, এসআই জন্য একদিন না কেন 2 দিন হলো, আর এত কি লাগে? কোনো সে রাস্তা নেই ওর বেঁচে থাকার জন্য। বেঁচে থাকতে হলে তার করতেই হবে এগুলো। এই সমস্যার মধ্যে বিএলওরও পড়ে গেছে সমস্যায়। ওদের সমস্যা এখন সবচেয়ে বড় সমস্যা। কোন কাগজটা ঠিক, কোন কাগজটা ভ্যালিড ওরা জানে না। তো আমরা যখন এনআরসিতে 40 লক্ষ মানুষের নাম বাদ পড়েছে, তখন আমাদের বলা হয়েছিল ক্লেম করতে যাদের নাম আছে। তো আমরা দেখলাম যে এক একজন মহিলারাই বেশি, একজন পুরুষরা যারা আসতো, একটা পলিথিন ব্যাগে করে করে টেবিলের উপর ফেলে দিত, বলো দেখুন এখানে কী কী আছে আমার কাগজ। এবার এখানে খুঁজে খুঁজে দেখি যে কি কোন দোকানের একটা রসিদ, কোন দোকানের কি, এসব আছে। এবার একই কাগজ 10টা জেরক্স করা, হ্যাঁ, কেন করেছে, কি করেছে না করেছে, এই খুঁজে খুঁজে বের করে, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা তো আমি বিএলওদের মধ্যে দেখতে পাচ্ছি, বুঝতে পারছি যে বিএলওদের এই সমস্যাটা হচ্ছে। কারণ ওরা বুঝতে পারছে না তো কোনটা কাগজ ঠিক আছে, কোনটা কাগজ ঠিক নেই। ওরা কী করে জানবে? ওরা তো প্রান্তিক মানুষ, লেখাপড়া জানে না। তো এবার যারা এসআইআরের নাম যাদের বাদ পড়লো বিহারে, তারা একটা আতঙ্কের মধ্যে থাকলো যে তাদের কি হবে, তাদের কি বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে কিনা। তখন স্থানীয় কিছু দালাল তৈরি হবে, তারা বলবে যে আমরা আছি, তোমার কোনো চিন্তা নেই, তুমি শুধু আমাদের হয়ে কাজ করবে আর কি। এবার কাজ যে কোন পর্যায়ে নিয়ে যাবে সেটা কোনো ঠিক নেই আর কি। যেমন পশ্চিমবঙ্গে যে এসআইআর হচ্ছে, পশ্চিমবঙ্গে এসআইআর হওয়াতে কারা সবচেয়ে বেশি খুশি জানেন? বলুন তো। না, আইনজীবী। আইনজীবীরা এখন কোটি কোটি টাকা রোজগার করবে। যাদের নাম বাদ যাবে তাদের নামটা কিভাবে ওঠানো যায়, তারা যে ভারতীয় সেটা প্রমাণ করার জন্য। সেটা জানে অমিত শাহ, জানে মোদিও জানে, সবাই জানে যে এই জিনিসটাই হবে। কিন্তু এই যে আতঙ্কটা হয়ে গেল, তাহলে কি আমাকে বাংলাদেশে পাঠানো হবে? না, বাংলাদেশে পাঠানো যাবে না। রাষ্ট্র এখন এমন একটা জায়গায় যাবে যে একজনকে পেল অর্ডার দিয়ে পাঠিয়ে দেবে। একটা মানুষ হিসাবে তো একটা মানুষকে পেল অর্ডার দিয়ে পাঠানোর কথা মানে নেই। পাঠালেন কেন? কি করেছে ও? কোথায়? তাকে তো পাবলিকের সামনে দাঁড় করার নেই। একটা মজার তথ্য দিই, যে মানুষটিকে পেল অর্ডারে করে ওপারে ফেলে দেওয়া হলো, সেই মানুষটির কিন্তু 1941, ওনাদের যে ক্রাইটেরিয়া তারও অনেক আগে 1941 সালের জমির দলিল রয়েছে। ফলে তার নাগরিকত্বের প্রমাণ না পেয়ে তাকে ফেলে দেওয়া হলো, ব্যাপারটা এমন নয় বোধ। ব্যাপারটা হচ্ছে যে না 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 আমি বলি আর কি, এটা কিন্তু বেশি দিন হয়নি, কয়েক মাস আগে। এই যে কয়েক মাস আগে যে হঠাৎ করে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা নির্দেশ এসে গেল আর কোনো জায়গাতে, এটা আমি আসামে দেখেছি, শিলচরে। বুঝতে পেরেছি তো? দেখবে আমার বইটার মধ্যে আছে, কোমরুল বলে একটা আছে। আমি হঠাৎ একদিন ঘুম থেকে উঠে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার একটা নাম্বারে ফোন করেছে একজন, আমারে 12টা মিস কল। আমি কল ব্যাক করলাম, বললো এরকম ব্যাপার, আমাদের কোমরুলকে ধরে নিয়ে গেছে, বাংলাদেশে পাঠিয়ে দেবে। মানে বাংলাদেশে পাঠিয়ে দেবে মানে হাইকোর্টের অর্ডার আছে, ওকে যতক্ষণ না পর্যন্ত ইন্ডিয়ান হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওকে বাংলাদেশে পাঠানো যাবে। আমি তড়িঘড়ি করে সকালবেলা চলে গেলাম এসপি অফিসে, সেখানে বর্ডার ব্রাঞ্চে কথা বলো। বর্ডার ব্রাঞ্চ বলে না, এরকম কোনো ঘটনা তো আমরা শুনিনি। হ্যালো, না স্যার এরকম হয়েছে, কোথায় রেখেছে? না, গেলাম জেলে, জেল বললো না আমাদের কাছে নেই, এরকম কোনো মানুষ, কোথাও মানুষ আসলো। বললো না 12 জন মানুষ নাকি এসছে। তো কোথায় আছে? পুলিশ ব্যারাকে। গেলাম পুলিশ ব্যারাকে, গিয়ে তখন দেখলাম ওই যে কোমরুলকে। আমি বললাম তুমি তোমার জন্য চিন্তা করো না, তুমি বিকেলে বেরিয়ে যাবে। ওই সময় 2 জন মানুষ আমাকে বললো যে দেখেন আমাদের তো ফোনটা মানে কেড়ে নিয়েছে, আপনি আমাকে একটু হেল্প করেন না। আমার পরিবারের 2 জনের নাম মানে নাম্বার দিয়ে দিই, ওনার নাম্বার তো আমি ফোন করে দিলাম। আমি সকাল থেকে রাত 10টা পর্যন্ত ওদের সঙ্গে ছিলাম।
তো আমি ফোন করলাম, অচেনা নাম্বার, মহিলা ফোন ধরলো, আপনি কে? আমি বললাম এরকম ব্যাপার, আপনার স্বামীর নাম কি, এরকম এই নাকি? বলে ওকে তো ধরে নিয়ে গেছে, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, আপনি যেভাবে হোক শিলচরে আসেন। বলো শিলচরে কোথায় আসবো? জেলে আসবেন। জেল কোথায়? আমি বললো আপনি শিলচরে আসেন, তারপর আপনাকে আমি আপনাকে বলবো কি করতে হবে। কোনো আমার স্বামীকে কেন নিয়ে যাবে? আমরা তো ইন্ডিয়ান মানুষ। আমি বললাম ধরেন এটা তো পরের কথা, দুজনকে দিয়েছি, এই দুজন দেখা গেল যে একজন পরে বেরিয়ে এসে, যাই হোক আমি তারপর মানে ওই একজন গ্যারেন্টার হিসেবে লাগে, তো দুজনের ক্ষেত্রে গ্যারেন্টার এসে করেছে। আর কমরুল তো এমনিতে হাইকোর্টের অর্ডার ছিল, ওকে ধরতে পারবে না, কাজে ওকে ধরে নিয়েছিল। তো রাত 12টা, সেটা সম্বন্ধে আসামে যে হয়েছে শুধু তাই না, ধুবড়িতে হয়েছে, আসামের ধুবড়ি এলাকাতেও হয়েছে। এটাকে যখন একজন মানুষ হঠাৎ করে বাংলাদেশে গিয়ে যখন যায়, বাংলাদেশ থেকে একটা ভিডিও হচ্ছে সে প্রচার করে যে আমার এই ব্যাপার করেছে, আমার কাছে এনআরসির কাগজ আছে, সব আছে, আমরা বাংলাদেশি না, মুসলিমদের, কিন্তু একদম মুসলিমদের ধরেছে। এটা প্রচার হয়ে যায়, এটা চলে আসে। তখন একই সময় দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে হয়েছে, যেমন কর্ণাটকে হয়েছে। এটা তেমন একটা পিরিয়ডে হয়েছে, কিন্তু একটা পিরিয়ডকে আপনি ধরুন 1 মাস বা 1.5 মাসের মধ্যে হয়েছে কিন্তু ব্যাপারটা। তারপর তখন সুপ্রিম কোর্টকে বলেছে এইভাবে করে তো মানুষ পাঠালে হবে না, কারণ তখন বিরোধীরা করা শুরু করলো, আইনজীবীরা প্রশ্ন করা শুরু করলো এটা কী করে হচ্ছে, বাংলাদেশ থেকে এসে মানুষটা করছে। কিন্তু তাও আপনি দেখবেন যে ওনার নামটা ঠিক মনে পড়ছে না, নাসিনা খাতুন বা নাসুনিয়া খাতুন একজন আছেন না, উনি কিন্তু এখনও বাংলাদেশে আছেন, জেলেই আছেন। উনি কিন্তু ভারতীয়। আসলে অধিকারটা, আমি পৃথিবীতে যেখানেই থাকি না কেন, আমাকে অধিকার থেকে বঞ্চিত করতে পারবেন না। সেই নাসিনা খাতুন এবং তার যে সম্ভাব্য বাচ্চা যেটা জন্ম হবে, তারও কিন্তু অধিকার আছে বেঁচে থাকার, এবং তার বেঁচে থাকার জন্য ওকে ফিড আপ করা হচ্ছে আর কি। পশ্চিমবাংলার ক্ষেত্রে একটা জিনিস দেখা যাচ্ছে যে এখানকার একটা বড় অংশ, মতুয়া অংশ, যাদেরকে সিএএ 2019 সালে যে আইনটা পাশ করালো, মানে এরকম তার পরবর্তীকালে তাদের সামনে একটা মূল্য ঝোলানো হয়েছে যে সিএতে তারা আবেদন করলে তারা তাদের নাগরিকত্ব পেয়ে যাবে। এবং একই সঙ্গে আজকে এই এসআইআর প্রক্রিয়ায় তাদের মধ্যে দেখা যাচ্ছে ভয়ঙ্কর একটা আতঙ্ক তৈরি হয়েছে। তারা অনেকেই ডেফিনেটলি বাংলাদেশ থেকেই এসেছেন, কারণ তারা শুধুমাত্র যে 47 মানে বাংলা ভাগ হওয়ার সূত্রে 47 বা 71 এসছেন তা নয়, তারপরেও অনেকে এসেছেন। এবং এই অংশকে একদিকে আমাদের কেন্দ্রীয় শাসক দল বিজেপির এখানকার স্থানীয় যে নেতারা, তাদেরই এমপি, তাদেরই এমএলএ সেখানকার, তারা বলছেন যে তাদের সিএতে নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে, ফলে তাদের এত আতঙ্কিত হওয়ার কিছু নেই। কিন্তু দ্বিতীয় দিকে দেখা যাচ্ছে যে তারা আতঙ্কিত হচ্ছেন প্রচণ্ডভাবে, তাদের মধ্যে আতঙ্কের পরিমাণ সবচেয়ে বেশি, এবং তাদের একটা অংশ অনশনেও বসেছেন ঠাকুরবাড়িতে। তো এই বিষয়টা নিয়ে তাদের সম্পর্কে আপনার কি মনে হচ্ছে, তারাই কি সবচেয়ে ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়ে আছে? মতুয়াদের কাছে আমার কাছে যেটা মানে বলা আর কি, যে আপনার সিএতে আবেদন করবেন না। আপনারা বলুন আমরা ভারতবর্ষে এসেছি, বেশ করেছি, আমরা এই দেশেই থাকবো, কারোর বাপের ক্ষমতা নেই আমাদের এই দেশ থেকে বের করতে পারে, এবং সত্যি সত্যি বলছি কারোর ক্ষমতা নেই আর কি। কাজে মতুয়াদের এই ব্যাপারটাই কথাটা বলতে হবে। আমরা ভারতবর্ষে আছি, বেশ করেছি, এসেছি, এটা অখণ্ড ভারত, এই ভারতে আসার অধিকার আমার আছে, আমি থাকবো, সারা জীবন থাকবো, আপনি আমার ভোটাধিকার কেড়ে নিলেও আমি ছাড়বো না আপনাকে। এই হলো মূল কথা আর কি। এই কথাটাকেই কিন্তু মতুয়াদের বলা উচিত, আর কিচ্ছু না। সার্টিফিকেট নিয়ে কিচ্ছু হবে না, কারণ আসামে কয়েকজন দিয়েছে। আসামে এখন পর্যন্ত যদি সিএর ব্যাপারটা থাকতো, আসামে যে 14 লক্ষ মানুষ আছে তারা আবেদন করলো না কেন আবেদন করলো না? যারা করেছে কয়েকজন মিলে, তার মধ্যে এখন পর্যন্ত 2 জন পেয়েছে, বাকিদের দিচ্ছে না কেন? দেবে না তো, না দিয়ে কি করবে? অর্থাৎ আমাকে বিজেপির গ্রিপের মধ্যে রেখে দিল তাদের। কাজে তাদের আবার একটা ভয়ঙ্কর রাস্তার মধ্যে চলে যাচ্ছে। দরকার নেই, যেমন ছিলেন তেমনই থাকুন, কিচ্ছু হবে না, কারোর কোনো অধিকার কেড়ে নেওয়া যায় না, ভোটাধিকার কেড়ে নিলেও কিচ্ছু আসে যায় না, আমি আবারও বলছি। এবং এই কথাটাও জেনে রাখো, আসামে যারা ডিটেনশন ক্যাম্প থেকে বের গেছে তারা অনেকেই কিন্তু ভোট দিচ্ছে, তারা কিন্তু আমাদের এখানে অরুণোদয় বা ইন্দিরা আবার যে যোজনা দিয়ে বাড়িও বানাচ্ছে। কোনো অধিকার মানুষের কেড়ে নেওয়া যায় না, এটা সরকারি যে সুযোগ সুবিধাগুলো জেনারেল, আমি তো বললাম যে এটা আমাদের কনস্টিটিউশনে 21 লেখা আছে যে
একজন নন সিটিজেনের ক্ষেত্রে আপনার ওয়েলফেয়ার ব্যাপারটা থাকতেই হবে। ওয়েলফেয়ার বলতে মানে এডুকেশন, আমার শিক্ষা, আমার স্বাস্থ্য, সমস্ত কিছু। এই হলো মতুয়াদের বলা উচিত। ওরা বলছে কেন যে আমাদের নিঃশর্ত নাগরিকত্ব চাইছি? কেন নিঃশর্ত নাগরিকত্ব চাইছে? কার কাছে? কেন ভিক্ষা চাইছেন? কেন কার কাছে ভিক্ষা চাইছেন? যাদের অসুবিধা এই দেশে থাকার, তারা এই দেশ থেকে চলে যাক, আমরা এদের নিয়েই থাকবো। আমরা মতুয়াদের নিয়েও থাকবো, আমরা মুসলমানদের নিয়েও থাকবো, আমরা রোহিঙ্গাদের নিয়েও থাকবো। যাদের অসুবিধা তারা এই দেশ থেকে ছেড়ে চলে যাক, অন্য কোনো দেশে তারা থাকুক, আমাদের কোনো আপত্তি নেই। এই হচ্ছে আমার কথা, স্পষ্ট কথা। আসবো যে পশ্চিমবঙ্গে তো এখন এসআইআর প্রক্রিয়া চলছে, এর মধ্যে দিয়ে মানুষকে একটা বড় সেকশনকে, অবশ্যই প্রান্তিক মানুষের একটা বড় সেকশনকে ডিভোটার করার একটা আশঙ্কা প্রচণ্ডভাবে রয়েছে, এবং তার মধ্যে দিয়ে বহু মানুষ আত্মহত্যাও করছেন। এরকম বেশ কিছু ঘটনা বা এরকম কিছু ঘটনার খবর আমাদের সামনে এসেছে। তারাও মূলত প্রান্তিক মানুষই বেশিরভাগই। তো একটা আতঙ্কের পরিবেশও রয়েছে। আগামী 9 ডিসেম্বর সম্ভবত প্রথম খসড়া তালিকা বেরোবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। এক্ষেত্রে একজন অ্যাক্টিভিস্ট হিসাবে আমাদের কি করা উচিত, পশ্চিমবাংলার মানুষদের কি করা উচিত, বা এই পরিস্থিতিতে কি করণীয়, আপনার কি মনে হয়? অ্যাক্টিভিস্টদের যেটা করণীয় সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে এর খবর নিতে হবে। যেই 9 ডিসেম্বরের বোধহয় ড্রাফট লিস্ট বেরোবে, তারপর যখন ফাইনাল লিস্টটা বেরোবে বা যখনই হোক ফাইনাল হবে, অবজেকশন আসবে, এই আসবে, ফাইনাল লিস্ট একটা তো বেরোবে। ফাইনাল লিস্টে বলার পর কিন্তু তাদের আবার বলাও হয়েছে যে বিভিন্ন রকম অভিযোগ আপনি পরবর্তীতে করতেও পারেন। এবং লাস্ট বোধহয় বলেছিল যে যেহেতু বলেছিল ডিস্ট্রিক্ট কমিশনের কাছে বা আপনাদের বোধহয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আছে যেতে, সেই মানুষগুলোকে চিহ্নিত করা এবং তাদের জন্য মানে কী ব্যাপার, কী সমস্যা হয়েছে, তাদের কেন পারা নেই। তা আমরা জানলাম যে বিহারে এটা 60 লক্ষ মানুষের নাকি নাম বাদ গেছে। এবার যখন এটা পশ্চিমবঙ্গে হবে, সেটা আমি ধরে নিই যত বড় এরিয়া এবং যেহেতু বাংলাদেশের সঙ্গে একটা সম্পর্ক আছে, তো সংখ্যাটা 1.5 কোটি হবে। তার মানে 1.5 কোটি আর এদিকে ধরেন 60 লক্ষ, সব নিয়ে যদি সারা ভারতবর্ষে হয়, কম করে 3 কোটি হবে, মানুষের নাম বাদ যাবে, তাই তো? এবার কেন্দ্রীয় সরকারকে এই প্রশ্নটা করতে হবে যে আপনি এই 3 কোটি মানুষকে নিয়ে কি করবেন, এই সিদ্ধান্তটা আগে জানান। এই 3 কোটি মানুষকে নিয়ে আপনি কি করবেন, সেই প্রশ্নটা কিন্তু রাহুল গান্ধীও করছে না, মমতাও করছে না, বা অন্য কোনো রাজনৈতিক দলের নেতারা করছেন না। যে কী করবেন আপনারা, সেটা আগে সরাসরি ঘোষণা করুন। আমি ডিটেনশন ক্যাম্প করবো, ডিপোর্ট করবো, কোথায় ডিপোর্ট করলেন? তা মানুষ ডিপোর্ট করলেন না কেন আসামের মানুষকে? মিনারা বেগম কী করে 12 বছর 10 বছর কেটে দিল? মুমিরান নেসা কী করে 12 বছর কাটিয়ে দিল? সমস্ত সবাই যে 5 বছর 10 বছর, আপনি কী করে এটা আদিবাসী যে মানুষগুলো ছিল আমাদের এখানে, যে টি ট্রাইব যারা ছিল, তাদের কি করে আপনি ডিটেনশন ক্যাম্পে ঢোকালেন? তারপর কি করলেন? পারলেন না কেন? কাজে এটা করা যায় না। কেন্দ্রীয় সরকার কি করবে সেটা আগের থেকে জানা, ওই ডিটেনশন ক্যাম্প না। কারণ ডিটেনশন ক্যাম্প হলে পর আমরা, যেহেতু আসামের ক্ষেত্রে 2 বছর হলে বাদ দিয়ে দিতে হবে, সেই একই অ্যাপ্লিকেশন হবে, সেই মানুষটা আবার ভারতবর্ষেই থাকছে। আপনার ডিটেনশন ক্যাম্প থেকে যারা বেরিয়ে গেছে আসাম থেকে, তারা কোথায় থাকছে? তারা আসামেই থাকছে। তা আসাম তো আপনার সমস্যাটা সমাধান হলো কোথায়? আপনি তো তাকে ডিপোর্ট করতে পারছেন না। বিহারের 60 লক্ষ মহিলাকে কি আপনি কি ডিপোর্ট করে দেবেন? কি কিসের বেসিসে করবে? বাংলাদেশ সরকার নেবে কেন, বা পাকিস্তানের নেবে কেন? ওদের ঠিকানা কোথায়? ঠিকানা ছাড়া আপনি কে পাঠিয়ে দেবেন? কেন্দ্রীয় সরকারকে এই প্রশ্নটা করতে হবে যে আপনারা কী চাইছেন, পরিষ্কার করে বলুন একদম, তাহলে তারপর আমরা দেখব। এই কথাটা কিন্তু কোনো রাজনৈতিক দল করছে না। এটা করা উচিত, কোনো সংগঠনেরও করা উচিত। করে 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 সেটাকে পুরো দিল্লি পর্যন্ত নিয়ে যাওয়া উচিত। গণবিস্ফোরণ ছাড়া কিচ্ছু হবে না। মানুষের অকথ্য হয়রানি, এবং এই হয়রানির মধ্যে দাঁড়িয়েই আজকে আমরা এই সাক্ষাৎকার নিলাম কমলবাবুর, এবং আশা করা যায় আগামী দিনে আমরা বাংলায়, বিহারে সাধারণ মানুষ যারা আজকে ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছেন বা যাদেরকে আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে, তাদেরকে আগামী দিনে সংগঠিতভাবে কোনোভাবে হোক এই ধরনের যে তাদেরকে আতঙ্কে রাখা, তাদেরকে প্রতি মুহূর্তে ভয় দেখানো এবং তাদেরকে বিচ্ছিন্ন করে তাদের ন্যায্য অধিকারগুলো থেকে একটু একটু করে হলেও বঞ্চিত করতে থাকা, তার বিরুদ্ধে একটা না একটা সময় মানুষ প্রশ্ন করবেই, মানুষ জবাব চাইবেই। ধন্যবাদ।